নমস্কার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের যে গল্পটি পড়ে শোনাবো সেটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম জন্ম। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো। তাহলে গল্প শুরু করি। কানাইয়ের খুব বিশ্বাস ছিল যে ভবেন বিশ্বাসই তার বাপ। তা বলে আইন মোতাবেক নয়, ওই যেমন হয় আর কি। তার মা শেফালি ভবেন বিশ্বাসের বাড়িতে দাসী হয়ে আছে কম করেও 25-26 বছর। এখনো খাটে। ভবেনের বিশাল বাড়ি, ময়দানের মতন 3টে উঠোন, লাগোয়া মস্ত আম আর লিচুর বাগান, মেলা নারকোল গাছ, সবজি ক্ষেত, 15টা গরু নিয়ে বিরাট পাকা গোয়াল, সার সার ধান চালের গোলা, চাল কল, আটা চাকি, তেল কল, এসব মিলিয়ে ডাইনে বায়ে মা লক্ষ্মী। আইন মোতাবেক ভবেনের 4 ছেলে 3 মেয়ে। না, কানাইকে তাদের মধ্যে ধরা হয় না, ধরতে নেই। তবে ভবেনের জনের দরকার, নইলে এত দিক সামাল দেবে কে? সুতরাং কানাইও মাস মাইনে আর খোরাকি পায়, গতরে খাটে। 20 বছর বয়সও হলো তার। লেখাপড়াও শিখেছিল একটু। টেনে মেনে মাধ্যমিক পাশ করার পর সে ভবেনের খাজাঞ্চি হরিপদর লাগোয়া হলো। ভবেনী তাকে ডেকে বলে দিল, হিসেবের কাজটা শিখে রাখ, পরে কাজে দেবে। হিসেবের কাজ সব বিকেল বেলায় হয়, সারা দিনের আদায় উসুলের পর। আর দিনমানে ফাইফরমাসের অভাব নেই। তারই ফাঁকে ফাঁকে সে ভবেনের ছড়ানো ঐশ্বর্যের দিকে চেয়ে থাকে। তার মনে হয় এসবের একটা হিস্সে তারও ছিল। না, আইন মোতাবেক নয়। শেফালি সোজা সরল মানুষ, তার পেটে কথা থাকে না। তার উপর ভবেন বিশ্বাসের মতন তালেবর লোকের সঙ্গ করার একটা বড়াই তো আছেই। একদিন বর নয়ন দাসের সঙ্গে ঝগড়াঝাটির পর ছেলেকে বলেই ফেলেছিল, তুই কি ওর মতো হেজি পেচির ছেলে? তোর আসল বাপ হলো ভবেন বিশ্বাস। কলঙ্কের ব্যাপার একটা আছে বটে, কিন্তু গৌরবও তো কম নেই। শুনে একরকম খুশিই হয়েছিল কানাই। আর তারপর থেকেই সে রোজ মিলিয়ে মিলিয়ে দেখেছে ভবেন বিশ্বাসের সঙ্গে তার মিল কতটা। তার মা শেফালি দাসী মিছে বলেনি। কানাই হলো লম্বা চওড়াই সাজোয়ান ছেলে, আর তার আইন মোতাবেক বাপ নয়ন দাস হলো খেকুড়ে চেহারার একরত্তি মানুষ। মেলে না। কিন্তু ভবেন বিশ্বাসের সঙ্গে মেলাও, খাপে খাপে মিলে যায়। ভবেন বিশ্বাস লম্বাই চওড়াই বিরাট মানুষ, রংটাও ফর্সার দিকেই। কানাইয়েরও অবিকল তাই। মিল খুঁজে পেয়ে নিশ্চিন্ত হলো কানাই। দুঃখের কথা, বাপকে জ্যাঠা ডাকতে হয়, এই যা। তবে মনে মনে সে ভবেন বিশ্বাসকে বাবা বলেই ডাকে। মনে মনে বাপ আর মুখে জ্যাঠা বলে ডাকাটা হলো দু নৌকায় পা রেখে চলার মতন, সামাল দেওয়া মুশকিল। বাপ আর জ্যাঠা এমন গুলিয়ে যায় যে মাঝে মধ্যে বিপত্তি দেখা দেয়। মুন্সিরহাটের রজবালি এসেছিল সেদিন পাখি নিয়ে। ভবেন বিশ্বাসের ছোট মেয়ে বিনির খুব পাখি পোষার শখ। দরদালানে বিস্তর পাখির খাঁচা ঝোলানো। সারা দিন কিচির মিচির হেগে মুতে একসা করে, দুর্গন্ধে তেষ্টানো যায় না। তার মা শেফালি সব পায়খানা পরিষ্কার করে। বাবুর মেয়ে পুষেই খালাস, ভোগান্তি অন্যের। তা বিনি একটা কথা বলা ময়নার কথা বলে রেখেছিল, রজবালি নিয়ে এসেছে সেদিন। কথায় কথায় রজব তাকে বলল, তুই তো শুনি সব কাজের কাজই, ইলেকট্রিকের কাজ জানিস, পাম্প সেট সারাতে পারিস, কাঠের কাজ জানিস, তা এত গুণ নিয়ে পড়ে আছিস কেন? মুন্সিরহাটের মহাজন মহাদেব পড়েল লোক খুঁজছে, কাজের লোক পেলে 1000-2000 বেতন দেবে, যাবি? কথাটা মিথ্যে নয়। লেখাপড়ায় তেমন দড় না হলেও কানাই হাতের কাজে খুব পাকা। পাম্প সেট, জেনারেটর থেকে শুরু করে এবাড়ির যাবতীয় যন্ত্রপাতি সে টুকটাক সারিয়ে দেয়। ভবেন বিশ্বাসের মেজ ছেলে গোবিন্দ ছাদে মস্ত ডিশ অ্যান্টেনা লাগিয়ে ঘরে ঘরে কেবল কানেকশন দিয়েছে। সে কাজও কানাইকেই করতে হয়। এসবের জন্য বাড়তি পয়সাও পায় না সে। তার জন্য দুঃখও বিশেষ নেই তার। ভাবে
নিজের বাড়িরই তো কাজ। রজব আলীর প্রস্তাব শুনে সে উদাস মুখে বলে ফেলেছিল, বাপ পিতে মোর ভিটে ছেড়ে কোথায় যাব রজব ভাই? শুনে রজব হাঁ বলল, এ আবার কবে থেকে তোর বাপ পিতে মোহর ভিটে হলো রে? তোর বাপ তো নয়াগঞ্জের লোক, বাপের ভিটে এখানে দেখলি কোথায়? বেফাস কথা। বুঝতে পেরে কানাই কথা ঘোরাতে লাগলো। রজব বলল, ভালো করে ভেবে দেখিস, মহাদেব বুড়ো হয়েছে, ভবেন বিশ্বাসের চেয়েও তার অবস্থা ভালো, দুগুণ তিনগুণ হবে। ম্যানেজার গোছের লোক খুঁজছে, চাপাচাপি করলে 2 কেন 3,000-এও রাজি হয়ে যাবে। আর বেতন ছাড়াও রোজগার আছে মেলা। 7 মেয়ের পর তার একটা ছেলে, তা সে ছেলেও লায়েক হয়নি। প্রস্তাব খুবই লোভনীয়, কিন্তু কানাইয়ের হলো 2 নৌকোয় পা। আইন মোতাবেক সে ভবেন বিশ্বাসের ওয়ারিশান নয় বটে, কিন্তু ধর্ম তো ন্যায্য তো, এই যে বিরাট বাড়ি, চাষের জমি, নানা কারবার, এসবের একটা অংশ তারও। এইটা ভেবে একটা সুখ আছে, সেই সুখ কি অন্য কোথাও পাওয়া যাবে? কুমোরপাড়ার হিমি পিসি জাতির খিল খুলে গিয়েছিল, কানাইকে ধরে পড়ল, দে বাবা লাগিয়ে দে, 30 বছরের পুরনো জিনিস, এমনটি আর পাওয়া যায় না, বকশিস দেবোক্ষণ। এ কথায় দেমাকে একটু লাগলো কানাইয়ের। বলল, বকশিসের কথা কেন বললে পিসি? ও সব দিতে হবে না, গায়ে ভদ্রলোকের রক্তটা তো আছে। পিসির চোখ বড় বড় করে বলে, ও মা, তাই বুঝি? জাতিটায় রিপিটেটে যখন পৌঁছে দিল কানাই, তখন পিসি তাকে আদর করে বসিয়ে এ কথা সে কথার পর হঠাৎ বলল, হ্যাঁ রে, তুই তো ভদ্রলোকের ছেলে, তা অমন চাকর বাকরের মতো খেটে মরিস কেন, হ্যাঁ? কথার প্যাঁচ ধরতে পারেনি কানাই, ভালো মানুষের মতো বলে ফেলল, নিজের বাড়ির কাজ, লজ্জার কি আছে বলুন? পিসি মুখে আঁচল চাপা দিয়ে বলল, তাও তো বটে, আমরা তো বলা বলি করি, কানাইয়ের চেহারা কানা দেখে কে বলবে ভদ্রলোকের ছেলে নয়? তেমনি লম্বা চওড়া, তেমনি ফর্সাটে রং, তেমনি হাতে পায়ের গড়ন। কানাই তবু প্যাঁচ ধরতে না পেরে প্রশংসা মনে করেই মিটিমিটি হাসছিল। হিমি পিসি নাড়ু আর জল খাইয়ে হঠাৎ আলটপকা বলে ফেলল, বুড়ো টসকাবার আগে একটু বুঝে সুঝে নিস বাবা, তোর ন্যায্য দাবি আছে কিন্তু। এ কথায় একটু থমকায় কানাই। তবে কি সবাই জানে নাকি? কথাটা তো সেদিকেই ইশারা করছে। লজ্জারই কথা। কানাইয়েরও লজ্জা করছিল, কিন্তু একটু আনন্দও যে হচ্ছিল না তা নয়। জানাজানি হওয়ার অন্তত ব্যাপারটা নির্জর সত্যি বলেই প্রমাণ হচ্ছে। হিমি পিসি ভালো মানুষের মতো বলল, বুড়োকে ভাঙিয়ে কত লোক করে কমে খাচ্ছে, আর তুই আঁটি চুষছিস। আমরা তো বলি, ও অত ভালো ছেলে। নাড়ু খেয়ে কানাই উঠে পড়ল। দাবি দেওয়ার কথাটা অবশ্য সে ভাবে না, ওসব করতে গেলে হিতে বিপরীত হতে পারে। মনে মনে এটুকু জেনেই সে খুশি হয় যে সে একটা তালেবর লোকের ছেলে। জানা বাপটা নয়, ছুপা বাপটাকেই তার পছন্দ। গায়ে গতরে আলিশান হয়ে ওঠার পর সে একদিন মেপে দেখেছে, ভবেন বিশ্বাসের চেয়েও সে 2 ইঞ্চি লম্বা। মাপজোক করবার সহজ উপায় তো ছিল না, তবে ভবেন বিশ্বাস যখন বারান্দার থামের পাশে দাঁড়িয়ে উঠোনে মুনিশদের ধান ঝাড়াই দেখে, তখন মাথাটা থামের একটা চাপড়া খসা জায়গায় পৌঁছয়। ওই মাপটা ধরে সে মেপে দেখেছে। ইদানিং সন্ধ্যের পর খাজাঞ্চির সঙ্গে তারও ডাক পড়ে ভবেনের ঘরে। মেঝের ওপর বিভিন্ন খাতে আসা টাকা পয়সার স্তূপ, গোনাগাথা খাতায় হিসেব তোলা, এসব ভবেনের চোখের সামনেই হয়। বুড়ো হরিপদর চেয়ে সে অনেক বেশি চটপটে বলে ভবেনের যেন একটু পক্ষপাত দেখা দিচ্ছে তার প্রতি। একদিন সন্ধ্যাবেলায় খাজাঞ্চি চলে যাওয়ার পর ইশারায় তাকে বসতে বলেছিল ভবেন। ভবেন গম্ভীর গলায় বলল, কত টাকা মাইনে পাস যেন? 300 টাকা, আর খোরাকি। কম নয় তো? নয়ন কত পায় জানিস? আগে রোজ 20 টাকা করে, খোরাকি আছে। ও বাবা, সে তো 500-700 টাকার ধাক্কা। আর তোর মা? 150 টাকা আর খোরাকি। তাহলে একুনে কত হলো? 1000 খানেক হবে।
একটা দীর্ঘশ্বাস ফেলে ভবেন বলল, কত টাকা বেরিয়ে যাচ্ছে রে বাপ, তাই তো তেমন জমছে না আমার তবিলে। কথাটা ঠিক নয়। তার ভবেন বাবা কত কামায় তার হিসেব কানাই ভালোই জানে। দিনে খরচ খরচা বাদ দিয়ে 2.5 থেকে 3 হাজার, ফসলের সময় এর 5 থেকে 7 গুণ বেশি। ভবেন দীর্ঘশ্বাস ফেলে বলে, যা যায় যাক, তবু তো গরিবেরা খেয়ে পরে বাঁচছে, কি বলিস? যে আজ্ঞে, আমার বাঁ হাঁটুতে আজকাল বড্ড ব্যথা হয়, বাতে ধরেছে। গনাকে একটু তামাক সাজতে বলে আয় তো, তারপর হাঁটুটা দাবিয়ে দে একটু। পা দাবানোর হুকুমে খুশি হলো কানাই। বাপ হলে কি হয়, চাকর আর মনিবের দূরত্ব তো আছেই, পা দাবানোর সুবাদে তবু একটু কাছাকাছি হওয়া গেল। তামাকের সুন্দর গন্ধ ছড়াতে ছড়াতে ভবেনবাবু বলল, তোর মা এসেছিল কাল তোর হয়ে দরবার করতে, অনেক ধানাই পানাই করলো। তা তুই কিছু খারাপ আছিস বাপু? এর চেয়ে বেশি কেউ দেবে গ্রাম দেশে? কথাটা বলার ইচ্ছা ছিল না, তবু কেমন যেন ফস করে বেরিয়ে গেল মুখ থেকে। একজন 3,000 টাকায় সাধছে আমাকে। অ্যাঁ বলে বড় করে চোখ মেলল ভবেন। কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, 3,000 টাকা? তা কাজটা কিসের? ম্যানেজারি। বলিস কি, কে সাধছে? মুন্সিরহাটের মহাদেব মহাজন। কে বটে লোকটা, কিসের কারবার? তা জানি না, তবে মেলাই নাকি ব্যবসাপত্তর জমিজিরের। সে তোকে ম্যানেজারি দিতে চায় কেন? তার একজন চৌখস লোক চাই। তোকে চৌখস ঠাউরেছে বুঝি? এখনো ঠাউরায়নি, বাজিয়ে নেবে। তোর কি ইচ্ছে, যাবি? কথাটা বলার ইচ্ছা ছিল না, তবু কে যেন ভিতর থেকে জোর করে কথাগুলো ঠেলে বের করে দিল। আগে বাপ পিতে মোর ভিটে ছেড়ে কার যেতে ইচ্ছে হয় বলুন, তবে আতান্তরে পড়লে যেতে হবে। কথাটা বলে ফেলে সে কর্তার দিক থেকে যেমনটা আশা করেছিল তেমনটা ঘটল না দেখে অবাক হলো। কথাটার মধ্যে যে প্যাচটা আছে সেটা হয়তো ধরতে পারল না, নয়তো এড়িয়ে গিয়ে ভবেন কিছুক্ষণ গুড়ুক গুড়ুক করে তামাক খেয়ে গেল। তারপর হঠাৎ বলল, তোর তো আর ভাই বোন নেই? না, আমি একা। হুম। তারপর আবার কিছুক্ষণ চুপচাপ। তারপর ভবেন নলটা সরিয়ে রেখে বলল, তুই তো গোবিন্দর সঙ্গে কাজ টাজ করিস, সে তোকে কিছু দেয় ট্যায়? না, আমি চাইনি। চাসনি কেন? কাজটা শিখে রাখলাম, বর্দার তেমন হয়ও না কিছু, কিন্তু যত বাড়িতে লাইন দিয়েছি তাদের অর্ধেকও ঠিক মতো পয়সা দেয় না। গত মাসেও 3 বাড়ির লাইন কেটে দিতে হয়েছে। অসন্তুষ্ট ভবেন বলে, 1 কাড়ি টাকা জলে গেল। তখনই বলেছিলুম, গা-গঞ্জের লোকের ভাতই জোটে না, তো টিভি দেখবে। ঠিক মতো করতে পারলে হয়, লোকে না খেয়েও ওসব দেখতে চায়। কিছু হবে বলছিস? ধীরে ধীরে হবে। কারেন্ট না থাকে বলে লোকে অর্ধেক দিনই দেখতে পায় না কিছু। সেটাই তো বলছি, ওসব বিলাসিতা কি এখানে মানায়? দেখুক কিছুদিন, বেশিরভাগ ব্যবসায়ী তো ধার বাকিতেই ডোবে কিনা। আগে তা গোবিন্দ যা হোক কিছু করছে, আর 3 জন তো বসে বসে হেদিয়ে গেল। বটু কি পড়ছে যেন? আগে ক্লাস 8 হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভবেন বলল, গতবার ফেল মেরেছে। অবশ্যই পড়েই বা কি হবে, কাজ কারবারে লাগলে কাজ হতো, কিন্তু বাবুদের তো এদিকে মনই নেই। কথাটা জানে কানাই, দুঃখেরই কথা ভবেনের পক্ষে। ভালো চোখে দেখেও না আমাকে। বড় মানুষ হলেও ভবেন বিশ্বাসের দুঃখের দিক আছে। 4-4টে ছেলের কেউই বাপকে যে বিশেষ গ্রাহ্য করে না, এ সবাই জানে। তারা একটু বাবু গোছের, একটু আলগোছ। চাষবাস, মুনিশ খাটানো, চালকল, তেলকল, এসব নিয়ে এই যৌবন বয়সে মাথা ঘামাতে তারা নারাজ। যতদিন মাথার উপর বাবা জীবন গ্যাঁট হয়ে বসে আছে ততদিন ঘামাবেও না। ভয় কি জানিস, অন্ধি সন্ধি চিনলো না তো, আমি মরলে সব না উড়িয়ে পুড়িয়ে দেয়।
আমার তো শত্রুরের অভাব নেই, আমি মরলে তারা এসে নানা সলা পরামর্শ দেবে, মাথায় হাত বুলিয়ে সব গাপ করে ফেলবে। সব বাবারই একরা, কথা কিছু নতুন নয়। কানাই খুব যত্নের সঙ্গে তার ছুপা বাবা আর প্রকট জ্যাঠার বাপায়ের হাঁটু দাবাতে দাবাতে দার্শনিকের মতো বলল, অত ভাবেন কেন, কপালে যা আছে তা তো হবেই। এই কথায় ভবেনের হাঁটু চমকে উঠল। ভবেন চোখ কপালে তুলে বলে, বলিস কি, একটা জীবন কম কষ্ট করেছি? বাপ তো রেখে গিয়েছিল লবডঙ্কা, না খেয়ে দে মাথার ঘাম পায়ে ফেলে এই যে এত সব করলুম, সে কি ভূত ভূত জিতে যাবে নাকি? এসব কথার জুৎসই জবাব কানাইয়ের জানা নেই। সে বুঝল ভবেন একটু সান্ত্বনা চাইছে, একটু বল ভরসা। তোয়াজি কথা বললে কাজ হয় এই সময়, কিন্তু তার মাথায় আজ বোধহয় ভূতেই ভর করেছে। যা বলার কথা নয়, যেসব কথা সে ঘুণাক্ষরেও ভাবে না, সেই সব কথাই যেন ভিতর থেকে অনিচ্ছাতেও ঠেলে বেরিয়ে আসছে। সে নির্বিকার ভাবে বলে, তা ছেলেপুলে তো আরো আছে আপনার, তাদের উপরেই ভরসা করে দেখুন না। বাপ পিতে মোর ভিটের কথাটা ভবেন শুনেও শোনেনি, কিন্তু এই কথাটা জায়গা মতোই লাগলো বোধহয়। ভবেন সোজা হয়ে বসে বলে, কি বললি কথাটা? হ্যাঁ, কি বললি রে হনুমান? তটস্থ হয়ে কানাই বলে, কিছু ভুল বললুম নাকি বাবা? ওই ফের ওই বাপ জ্যাঠায় গন্ডগোল। মুখ ফসকে বাবা ডাক বেরিয়ে গেছে। ভবেন নিচু হয়ে নিজের এক পাটি চটি তুলে নিয়ে কটাস করে কানাইয়ের পিঠে বসিয়ে চাপা গর্জন করে ওঠে, যত বড় মুখ নয় তত বড় কথা! বেরো হারামজাদা, বেরো! আজই তোকে বরখাস্ত করলুম। ফের এবাড়ির ছায়া মারালে কেটে ফেলবো, দূর হ সম্মুখ থেকে। পেট আর মুখের কথার তফাৎ রাখতে না জানলে মানুষের দুর্গতি হবেই। পেটে বাপ, মুখে জ্যাঠা, বরাবর বজায় রাখতে পারলে টিকে থাকতে পারত। তার হলো না, তার ওপর জুতো পেটাও হতে হলো। মনিবের জুতো খেলেও আতে লাগে, বাপের জুতো খেলেও আতে লাগে। তবে ভরসা এই যে মনিবের জুতোয় যতটা আতে লাগে, বাপের জুতোয় ততটা নয়। মনকে এইটুকু বুঝিয়ে সে বেরিয়ে এলো। মা শেফালি দাসীকে কথাটা বলতে চায়নি সে, কিন্তু ভবেনের বাড়ি হচ্ছে খোলা হাট, ঘটনাটা দু চারজনের চোখে পড়েই থাকবে, তাই রোটে যেতে দেরি হয়নি। রাতে শেফালি বলল, হ্যাঁ রে, কর্তা নাকি তোকে জুতো পেটা করেছে? না, তেমন জোরে মারেনি, ওই একবারই, তা লাগেনি তেমন। তা তুই করেছিলি কি? কর্তা টাকা পয়সা সরাসনি তো? আরে না না, ওসব নয়, খামোকা ফস করে চটে গেল। বুড়োর ভীমরতি ধরেছে, সারাদিন চান চুইয়ে খাটছিস, ক পয়সা ঠেকায় তোকে? কাল গিয়ে বিষ ঝেড়ে দিয়ে আসবো খন। আরে না, ওসব করতে যেও না। তা বলে চোটে দিয়ে মারবে? আহা, বাপ বলে ধরে নাও না কেন, তাহলে আর তত গায়ে লাগবে না। বাপ তো সে বটেই, কিন্তু তা বলে অপমান করবে কোন মুখে? কথাটা চাউর হলো খুব। শুধু দেখা নয়, সেদিন বৈঠকখানায় যা কথাবার্তা হয়েছিল তা আড়ি পেতে শুনেওছে কেউ কেউ। কথাটা এমন ভাবে রটলো যে কানাই ভবেনের কাছে সম্পত্তির ভাগ চেয়েছে ছেলে হিসেবে। আড়ালে লোকে গা টেপাটেপি করে হাসছে আর ভবেনের বাড়িতে মেজাজ চড়ছে। সন্ধেবেলায় গিন্নিমা ডেকে পাঠালো। কানাইয়ের তেমন ভয় ডর হচ্ছিল না, মাথা উঁচু করেই গিয়ে গিন্নিমার ঘরে ঢুকলো। ভবেন বিশ্বাসের বউ রোগাভোগা মানুষ, মুখ গম্ভীর, চোখে খরদৃষ্টি। তার দিকে চেয়ে বলল, কি সব শুনছি? কানাই হেট মুন্ডু হয়ে বলল, খারাপ কিছু বলিনি, কথাটা ঘুরিয়ে ধরেছে লোকে। গিন্নিমা উঠে ঘরের দৌড় দিয়ে এলো, তারপর গলার স্বর নামিয়ে বলল, কতটা কি জানিস বলতো? আগে আমি আর কি জানবো, কিছু জানি না। ঢং করতে হবে না, কর্তার কীর্তির কিছু কম নেই, কিন্তু বলি, তোর এত সাহস হয় কি করে? দাবি দাওয়া তুলেছিলি? আগে না। তোর মা তোকে বুদ্ধি পরামর্শ দেয়নি তো? ও বোকা মেয়ে ছেলে, সব করতে পারে। না, আমার মায়ের মধ্যে নাই। আগেকার দিনের বড় লোকদের ওরকম কত মেয়ে ছেলে থাকতো, তা বলে তাদের ছেলেপুলেরা দাবি দাওয়া তুলবার মতো বুকের পাটা দেখায়নি। তোকে কে বুদ্ধি দিচ্ছে বলতো? আগে ওসব ব্যাপার নয়। ব্যাপার নয় মানে? তুই কোন সুবাদে সেদিন কর্তাকে বাবা বলে ডেকেছিলি? মুখ ফসকে বেরিয়ে গেছে, অন্নদাতাও তো বাপেরই সমান।
এসবও তোকে কেউ শেখাচ্ছে? এই আমি বলে দিচ্ছি, মুখ থেকে আর কোনো বেফাস কথা বেরোলে কিন্তু কালু হাসুয়াকে খবর দিয়ে খুন করাবো, বুঝেছিস? কালু হাসুয়া ভাড়াটে খুনি, সবাই জানে। অন্য সময় হলে নামটা শুনে ভয় পেত কানাই। আজ যেন তবু ভয় হয় না, শুধু বলল, বুঝেছি। বিষয় সম্পত্তির দিকে হাত বাড়ালে রক্ষে থাকবে না, এটা ভালো করে জেনে যা। কানাই চুপচাপ চলে এলো। দুদিন ধরে কাজকর্ম নেই, ঘরে বসে বসে মাজায় ব্যথা। 3 দিনের দিন সে একটু বেরোলো। তাল বাগানে কপি ক্ষেতের পাশে শীতের রোদে বসে বিড়ি ফুঁকছিল নিতাই। তাকে দেখে ডাকলো, ওরে এদিকে আয়, তোকে নিয়ে তো হুলুস্থুল কাণ্ড, বস এখানে। তা বসলো কানাই। নিতাই বলল, নতুন কথা তো কিছু নয় রে, ওসব আমরা সেই কবে থেকেই জানি। বোকার মতো বলে ফেলে অমন চাকরিটা খোয়ালি। মুখ বুজে থাকলে আখেরে লাভ তো ওরই হতো। তেল কলের ম্যানেজার তপন, ট্রাক্টরের ড্রাইভার মদনা, কেউ কি মুখ খুলে বলেছে বল? অবাক হয়ে যায় কানাই, বলে, তাদের আবার কি বৃত্তান্ত? তোরও যা তাদেরও তাই। তার মানে? তোর কি ধারণা তুই একা ভবেন বিশ্বাসের বেআইনি ছেলে? খুব হাসছিল নিতাই। কানাইয়ের তাতে গা জ্বলে গেল। বলল, প্রমাণ আছে? সে কি তোরই আছে? কানাই এই প্রথম ভবেন বিশ্বাসের ছেলে হিসেবে তেমন গৌরব আর বোধ করছিল না। বলল, না, প্রমাণ নাই। তবে তপন আর মদনা জানে তারা কোত্থেকে এসেছে, তবে রাগ আড়ে না। তাতে সুবিধা এটাই, কর্তা তার এসব বেআইনি ছেলেদের বিধি ব্যবস্থা ঠিকই করে দেয়। তুই বাড়াবাড়ি করে ফেললি কিনা? চুপচাপ থাকলে দেখতিস পাকা বাড়ি হয়ে যেত, তলে তলে জমি জমাও করে দিত। কথা পাষণ্ড নয়, শত হলেও রক্তের সম্পর্ক তো। কানাই একটু ভেবে দেখলো, দুয়ে দুয়ে চার হয় বটে। তপন নামে মাত্র ম্যানেজার হলেও কুললে 600 টাকা বেতন পায়। তা তারও পাকা বাড়ি হয়েছে গত বছর। মদনারও বাড়ি উঠেছে গোয়ালপাড়ায়। ট্রাক্টর চালিয়ে সে 1000 টাকার বেশি পায় না। দুজনেই কানাইয়ের চেয়ে বড়। একটা দীর্ঘশ্বাস ফেলে কানাই উঠে পড়ল। মনটা বড্ড তেতো হয়ে গেল তার। সে ওদের মতন নয়, আদায় উসুলের পথে যায়নি কখনো। তার শুধু এই ভেবেই সুখ ছিল যে আসলে সে ভবেন বিশ্বাসের ছেলে। সেই সুখটা হঠাৎ চড়াই পাখির মতন ফুরুত করে উড়ে গেছে কোথায় যেন। 3 দিন বাদে মুন্সিরহাটে মহাদেবের কাজে লেগে পড়ল কানাই। মহাদেব সোজা সাপটা মানুষ। প্রথম 1000 টাকা মাইনে, কাজ পছন্দ হলে 3 মাস পর থেকে 2000। আরো কাজ দেখাতে পারলে বেতন যে আরো বাড়ানো হবে সেটাও সাফ জানিয়ে দিল মহাদেব। কাজের ধরন একই রকম। কানাইয়ের কাছে কাজ একটা নেশার মতন, খাটতে তার ভালোই লাগে। কাজ দেখে মহাদেবও খুশি। 5টা কারবারে তার মেলা টাকা খাটছে। আর একথাও সত্যি যে মহাদেব ভবেনের চেয়েও বড় লোক। দিন রাত কোথা দিয়ে উড়ে যেতে লাগলো তা ভালো করে টেরও পেল না কানাই। বছরখানেক বাদে মহাদেব একদিন তাকে ডেকে বলল, তোমার কাজ দেখে খুশি হয়েছি বাবা, এখন থেকে 3000 করেই পাবে। পুজোয় পার্বণী, জামাটা, কাপড়টা এসব নিয়ে ভেবো না। কানাই ওসব নিয়ে ভাবে না, কাজে ডুবে থাকে। কালে ভদ্রে গায়ে গিয়ে চুপি চুপি মাকে দেখে আসে। তার বোকাশোকা মা পেটের দায়েই হোক বা অন্য কোনো কারণেই হোক, যে ভুলটা করেছিল তার জন্য আজকাল তার দুঃখই হয়। তার মনের মধ্যে এখন আর ভবেনকে নিয়ে বাপ জ্যাঠার দ্বন্দ্ব নেই। সে ভবেনের কথা আর ভাবে না। মহাদেবের ঠান্ডা লেগে জ্বর হওয়ায় একদিন সকালে তার গদি সামলাচ্ছিল কানাই। মহাদেবের কর্মচারীরা এখন তারই তদারকিতে থাকে। কাজও মেলা। বেলা 10টা নাগাদ একজন বুড়ো রোগা মানুষ লাঠিতে ভর দিয়ে এসে গদিতে ঢুকলো। কানাই প্রথমে গ্রাহ্য করেনি, লোক তো মেলাই আসে। লোকটা তার সামনে এসে দাঁড়িয়ে হাঁ করে চেয়ে রইল তার দিকে। কাকে খুঁজছেন? মহাদেব বাবু জ্বর, আজ আসেননি। তোমাকেই খুঁজছি বাবা, আমি ভবেন বিশ্বাস, তোমার বাবা। কানাই ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, বসুন। ভবেনকে চেনাই যায় না। বছর খানেকের মধ্যে বুড়িয়ে খুনখুনে হয়ে গেছে। বসে একটু হাঁপ ছেড়ে বলল, নানা ব্যাধিতে শরীরটা শেষ হয়ে গেছে, তার উপর মনের কষ্ট,
বড় ছেলে ঝগড়া করে আলাদা হয়ে গেছে বউ নিয়ে। মেজজন মায়ের গয়না চুরি করে বোম্বাই না কোথায় পালিয়ে গেছে। সেজও ব্যবসা করতে গিয়ে পথে বসেছে। ছোটটাও শুনছি মদ টদ খায়। আমার অবস্থা বড় খারাপ। খুব মন দিয়ে শুনলো কানাই। তারপর বলল, তা এখন কি করবেন? বিষয় সম্পত্তি যে যায় বাবা কানাই, চারিদিকে ষড়যন্ত্র, চারিদিক থেকে নানা ফন্দি ফিকির নিয়ে লোক আসছে। শুনি তুই মহাদেবের কাজ কারবার নাকি ফাঁপিয়ে ফুলিয়ে তুলেছিস। সবাই তো সুখ্যাতি করে। তা বাবা, আমাকে রক্ষে কর, এসে বিষয় সম্পত্তি সামাল দে। যা চাস দেব, শত হলেও তুই তো আমারই সন্তান। কানাই একটু হাসলো, বলল, একসময়ে আমারও কথাটা ভেবে খুব অহংকার হতো, কিন্তু আজ আর হচ্ছে না কর্তাবাবু। ভুলভ্রান্তি যা হয়েছে মাপ করে দে। সত্যি বলছি তোকে, ওরা আর আমার কেউ নয়, ফিরেও তাকায় না। আজ ভাবি, অবৈধ ছেলে হলেও তোর বরং একটু মায়া দয়া ছিল। বড্ড ভুল করে ফেলেছি বাবা। কিন্তু আজ যে আর আপনাকে আমার বাবা বলে মনে হয় না কর্তাবাবু। একদিন এমন ছিল, আপনাকে বাবা বলে ডাকার জন্য প্রাণ আনচান করতো। আজ যে সেই ইচ্ছেটা মরে গেছে। না হয় নাই ডাকবি, তবু ফিরে চল। মহাদেব যা দেয় তার চেয়ে আমি 2-4 হাজার বেশিই দেব। বিষয় সম্পত্তির ভাগ দেবেন? আইনে তো তা মানবে না, তবে পুষিয়ে দেব। কানাই খুব হাসলো। আপনার আইনের ছেলেরা যেমনই হোক, বাপকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক, বিষয় তারাই পাবে। আর এই আমরা যারা আপনাদের মতন লোকের কাম কামনার অবৈধ সন্তান, যত ভালোই হই আমাদের কপালে ঢুঢু। দুনিয়াটা ভারী মজার জায়গা মশাই। দুটো কাঁচা গালাগালও যদি দিস তো দে। বড্ড আতান্তরে পড়ে এসেছি রে বাবা, রক্ষে কর। আপনি আমার কাছে কেন এসেছেন জানেন? জানবো না কেন, তো সাহায্য চাইতে আসা। সে তো ঠিকই, পয়সা ছড়ালে ম্যানেজার আপনি অনেক পাবেন, কিন্তু কানাই দাসের মতন এমন বংশবৎ পাবেন না। আপনি ভালোই জানেন, কানাই আপনার অবৈধ সন্তান। সে আপনাকে বাবা বলে ভাবতো। আপনার বিষয় সম্পত্তি রক্ষা করতে দিন রাত ব্যাগার খাটতো। নামমাত্র মাইনে পেত, তবু অন্য কোথাও যেতে চাইতো না। তাকে তাড়িয়ে ভুল করেছিলেন বটে, সেটা বুঝতে একটু দেরিও করে ফেলেছেন। আজ আবার তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। কেন জানেন? কেন? আপনার বিশ্বাস, কানাই গিয়ে ফের বুক দিয়ে সব আগলাবে। বিষয় সম্পত্তি রক্ষা করবে, যতদিন না আপনার বৈধ সন্তানেরা এসে ভার নিচ্ছে। ঠিক বলছি তো কর্তাবাবু? না না, ওরকম ভাবিসনি কর্তাবাবু। একসময় কানাইয়ের আপনার মতন একজন বাবার দরকার ছিল, আজ আর নেই। ভবেন স্তূপাকার হয়ে বসে রইল। এতক্ষণ তোমরা শুনছিলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প জন্ম। গল্পটি কেমন লাগলো চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। তোমাদের সুচিন্তিত মতামত আমাকে অনেক অনেক সমৃদ্ধ করবে। আর গল্পটি যদি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটা লাইক দিও প্লিজ। আর আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তীতে আমি যে গল্পই পোস্ট করব, সবার আগে সেটি তাহলে পৌঁছে যাবে তোমাদের ফোনে। অনেক অনেক শুভেচ্ছা নিও, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।